ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আসলাম কেমিস্ট্রি ক্লাসে, অলরেডি আমরা 10 মিনিট লেট, সরি ফর দ্যাট। ওকে, ঠিক আছে, আমরা এখন হলো গত ক্লাসেরই কন্টিনিউ করব এবং আজকে আমরা তোমাদের ওই অংশটুকু শেষ করে দিব। হ্যাঁ, আমি যেটা গত ক্লাসে আলোচনা করতে চেয়েছিলাম সেটা আজকে শেষ করে দিব। তারপর ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে আমরা চলে যাব পানির আয়নিক গুণফল ওই সাইডটুকু কভার করার জন্য। হ্যাঁ, ওকে, তাহলে আসো আমরা আগাই। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, এই যে এই গ্রাফটা দিয়ে শেষ করেছিলাম। আমরা এখানে বলেছিলাম কোন বিক্রিয়ায় যে বিক্রিয়ক এবং উৎপাদে যে সকল উপাদান থাকবে, যেটা দিয়ে আমি ঘনমাত্রা বা রেটটা বের করার চেষ্টা করি, যেই ঘনমাত্রাটা ইউজ করেই আমি বিক্রিয়ার রেট বা হার বের করার চেষ্টা করি, রেজাল্ট অবশ্যই অবশ্যই সেম আসবে। হ্যাঁ, আমরা দেখিয়েছিলাম এগুলা। ওকে, আচ্ছা, কিন্তু যে জায়গাটা ডিফারেন্ট সেটা হলো এই যে তোমরা গ্রাফে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি যদি টাইম ডিপেন্ড বের করি, ধরো 5 মিনিটে বিক্রিয়ার হার যেটা হবে, 10 মিনিটে কিন্তু বিক্রিয়ার হার আরো কমে যাবে। হ্যাঁ, এটা আমরা দেখিয়েছি। ওই যে দেখো, 5 মিনিটের জায়গায় আছে 0.026, 10 মিনিটের জায়গায় আমরা পাচ্ছি 0.016। আমি কি দিয়ে বের করলাম? বিক্রিয়ক দিয়ে। ঠিক আছে, ওকে। কেন কমে যাচ্ছে? আমরা জানি বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে হ্রাস পায়। সো 5 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা যা ছিল 10 মিনিটে আরো কমে গেছে, যে কারণে বিক্রিয়ার হারটাও কি হয়? কমে যায়। আমরা ওখানে গিয়ে শেষ করেছিলাম গত সপ্তাহে। আজকে আসো আমরা এই স্লাইডটা নিয়ে কথা বলি। হ্যাঁ, ওকে, তাহলে দেখো, আমি যদি একটু বোর্ডে যেতে চাই, বোর্ডে গত ক্লাসের ওটাই লিখে রেখেছি, একটু দেখো। বোর্ডে আমরা একটু গেলাম। ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা বলেছি যে ভরক্রিয়ার সূত্র বলছে কি, বিক্রিয়ার হার হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, তাই না? আমরা এটা নিয়েই বেশি কথা বলি। আমরা যখনই চট করে কিছু বলতে চাই বিক্রিয়ার হার নিয়ে, এটাই বেশি বলি যে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক অথবা সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর কি, এটা নিয়ে কথা বললে আমাকে অনেক সময় দিতে হবে। ঠিক আছে, সক্রিয় ভরটা কি বা সক্রিয়তা কি, এটা যদি বলতে চাই আর একটু বলতে হবে। এটা ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে সেকেন্ড ইয়ারে আমরা বলবো। হ্যাঁ, আমি আজকে ওইদিকে যাব না। ঠিক আছে, তাহলে আমার যা টার্গেট এটা শেষ করতে পারবো না। ওকে, আচ্ছা, এখন আসো তুমি স্লাইডে আবার চলে যাই। আমরা এই যে স্লাইডে চলে আসলাম। এই যে বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, আরো অনেকগুলা বিষয় এটার সাথে জড়িত আছে। হ্যাঁ, যেমন কি আমরা লিখেছি, দেখো এই যে স্লাইডে আছে, তোমরা এগুলো অলরেডি পড়ে ফেলেছো। হ্যাঁ, তবু আমি একটু রিভিউ করছি, কারণ আমি ক্রিটিক্যাল বিষয়গুলো একটু আলোচনা করবো। হ্যাঁ, একটু ইন ডিটেলস, কারণ এই করোনা উপলক্ষে অনলাইন ক্লাসের সুবাদে তোমরা সারা বাংলাদেশে প্রচুর ক্লাস পাচ্ছ। ঠিক আছে, ওকে, ফাইন। বাট যে বিষয়গুলো আমরা অনেকে স্কেপ করে যাই, আমি ওই জায়গাটা একটু হিট করবো তোমাদের। সেই জন্য আমি হলো এই পিছনে 2টা লেকচার দিলাম, যেন তোমাদের এগুলা রিচ থাকে ইন ফিউচারে। এই লেকচারগুলো তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে, বা তোমাদের ছোট ভাই যারা আসবে, বোন যারা আসবে, হ্যাঁ, ফিউচার স্টুডেন্ট যারা, তাদের অনেক কাজে লাগবে এই লেকচারগুলো। হ্যাঁ, সেই জন্যই হলো আমি কিছুটা দেওয়ার চেষ্টা করছি এখানে। আসো, যেটা হলো আমরা স্কেপ করি বা একটু কম আলোচনা করি, সেটাই আমি একটু ইলাবোরেটলি আলোচনা করার চেষ্টা করছি। ওকে, ফাইন। তাহলে কি বলছি, বিক্রিয়ার হার যে সকল বিষয়ের উপর নির্ভর করে, শুধুমাত্র বিক্রিয়কের মোলার ঘনমাত্রা ছাড়া অন্য অনেক কিছুর উপর নির্ভর করে, সেগুলা এই যে আমরা এখানে একটু লিখেছি। দেখো কি, বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা, তোমরা জানো এগুলোর উপর নির্ভর করে, বিক্রিয়কের ভৌত অবস্থা, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবকের উপস্থিতি। প্রভাবক বিক্রিয়ার হারের উপর নির্ভর করে, প্রভাবক থাকলে একরকম হয়, না থাকলে আরেক রকম হয়, তোমরা এগুলো জানো, অলরেডি পড়ানো হয়েছে। তারপর একটা জিনিস পড়েছো তোমরা, সংঘর্ষ তত্ত্ব। হ্যাঁ, আমি ওটাও আলোচনা করব, একটু মজাও করব আমরা। তারপর হলো আরহেনিয়াস সমীকরণ। এই যে সংঘর্ষ তত্ত্বের সাথেই সম্পর্কিত আরেকটা জিনিস, সেটা হলো আরহেনিয়াস সমীকরণ। তোমরা এগুলো পড়েছো, k = pz e to the power - EA/RT। হ্যাঁ, এগুলো লেকচার দেওয়া হয়েছে। ওকে, ফাইন। পি কি, এই যে দেখো লেখা আছে বক্সে, আমি লিখেছি। পি হলো স্টেরিক ফ্যাক্টর, ইংলিশে বলি আমরা, বাংলায় বললে তুমি বলবো স্থানিক ভিড় বা দিক বিন্যাস। এইটাতে আমি খুব গুরুত্ব দিব। ঠিক আছে, এই যে স্থানিক ভিড়ের উপর নির্ভর করে বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা সবাই করি কি, আমরা সেকেন্ড ইয়ারে গিয়ে আলোচনা করি। বাই দিস টাইম তুমি এই অংশটুকু ভুলে যাও যে সংঘর্ষ তত্ত্ব কি বলেছে, আরহেনিয়াস ইকুয়েশন কি বলেছে, বিক্রিয়ার হার কিভাবে এটার উপর নির্ভরশীল, এটা ভুলে যাও। হ্যাঁ, সেই জন্য আমি ওইটা আজকে খুব ফোকাস করব। তারপর হলো Z = হলো কলিশন ফ্রিকোয়েন্সি বা সংঘর্ষের হার, এটা নিয়ে আমি কথা বলবো। তারপরে ই হলো যেটা এক্সপোনেনশিয়াল, তোমরা জানো এটাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি বা গাণিতিক পরিমাণ বাংলায় যদি বলো। হ্যাঁ, আর ই হলো অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। এগুলো পড়েছো তোমরা, যে একটা বিক্রিয়া ঘটার জন্য যে মিনিমাম এনার্জি দরকার। যেমন ঢাকা কলেজে ভর্তি হতে গেলে মিনিমাম একটা জিপিএ দরকার। ঠিক আছে, তুমি তোমার কলেজে ভর্তি হতে গেলে তোমার কলেজ কর্তৃপক্ষ বলে দিয়েছে একটা মিনিমাম জিপিএ তোমার লাগবে। সেটাই হলো আমার অ্যাক্টিভেশন এনার্জি। ঠিকই, অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম তাপমাত্রা, আর কি গ্যাস ধ্রুবক, এটা সবাই আমরা জানি এগুলা। ঠিক আছে, ওকে, ফাইন। সো আমি এতগুলাকে, এগুলা অলরেডি পড়া হয়ে গেছে, আমি এগুলাকে ফোকাস করব না। আমি ফোকাস করব কি, এই যে 4 নাম্বারটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল
আর হলো সংঘর্ষ তত্ত্ব এবং হলো তোমার স্থানিক ভিত, এই তিনটা জিনিসকে কভার করে আমরা চলে যাব আণবিকত্ব এবং বিক্রিয়ার ক্রম দিয়ে আমি আজকে ক্লাস শেষ করে দিব। ওকে ফাইন, তাহলে আসো এই যে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, হ্যাঁ বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর বিক্রিয়ার হার নির্ভরশীল। আমরা এরকম লিখতে পারি বোর্ডে, যদি আমরা একটু চলে যাই আসো, তাহলে আমরা লিখবো এই যে এরকম, যে বিক্রিয়ার হার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। আমরা লিখবো বিক্রিয়ার হার বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কি সমানুপাতিক। এই যে আমরা লিখলাম, এটা তোমাকে জানতে হবে, এটা হলো তোমার মূল কথা, মূল মেসেজ কি, এই যে এটা, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। এখন তুমি এটা মুখস্থ করে ফেললা। আমি তোমাকে বললাম একটা বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 10 আর একটা হলো 100, তাহলে কোনটার বেশি হবে? তুমি বললা স্যার 100টার বেশি হবে। এই যে এটাকে তোমাকে একটু রিয়েলাইজ করতে হবে, ওই যে গত ক্লাসে যেটা বলেছি, একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে যে কখন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। তোমাকে এখন কোশ্চেন করতে হবে যে কখন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, বেশি হয়, সেটা বোঝানোর জন্য আসো এই বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কখন বেশি বা কম হয়। ধরো এই যে আমি একটা ইট নিলাম, ধরো এখানে আমি ইট নিলাম, একটা ইট আঁকাচ্ছি আমি, খেয়াল করো। ওকে, আমি একটা ইট আঁকাচ্ছি, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বোঝার জন্য তোমাকে যেটা দরকার সেটা হলো এই যে এটা। ওকে, এখন খেয়াল করো, ধরো এটা হলো 10 ইঞ্চি, হ্যাঁ এই যে আমি ইঞ্চি চিহ্ন দিলাম। এটা হলো ধরো 5 ইঞ্চি, এই যে এই সাইডটা ধরো 5 ইঞ্চি, এটা ধরো 5 ইঞ্চি আর এটা ধরো 3 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এরকম দেই, এটা ধরো 3 ইঞ্চি। ওকে, আমি দিলাম, হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইটে 6টা পৃষ্ঠ আছে, 6টা সারফেস আছে, তাই না? 6টা পৃষ্ঠ আছে। ওকে, এই 6 পৃষ্ঠের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটাই হলো আমাদের ইটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা এখন আসো, তাহলে আমরা যদি বের করি, তাহলে উপরের পৃষ্ঠটা দেখতেছি 5 এবং 10, তাহলে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এরকম কয়টা পৃষ্ঠ আছে? দেখো উপরে একটা, নিচে একটা, সামনে একটা, পিছনে একটা, তাহলে 4টা পৃষ্ঠ। তাহলে এটার রেজাল্ট কত হয়? 5 ইন্টু 10 হলো 50, হ্যাঁ 50 স্কোয়ার ইঞ্চি, আমি লিখলাম স্কোয়ার ইঞ্চ। ওকে, এরকম কয়টা পৃষ্ঠ আছে? 4টা, তাহলে 4 ইন্টু এত ইকুয়াল টু হলো কত? 200 স্কোয়ার ইঞ্চি, আমি লিখলাম 200 স্কোয়ার ইঞ্চ, এই যে হয়ে গেল। ওকে, আর আরে 2টা পৃষ্ঠ আছে, দেখো এই যে বামে এবং ডানে, আমার বামে এবং ডানে যদি বোর্ডে তাকাও, তাহলে 5/3, 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এরকম আছে 2টা পৃষ্ঠ। তাহলে কত হয় গুণ দিলে? আমরা যদি পাই 3 5 15, এই যে এটা গুণ দিলে 15 ইন্টু 2 ইন্টু 15 স্কোয়ার ইঞ্চি ইকুয়াল টু হলো কত? 30 স্কোয়ার ইঞ্চি। তাহলে টোটাল আমি কত পেয়ে গেলাম? দেখো তো, একটা ইটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 230 স্কোয়ার ইঞ্চ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, এবার আমি করলাম কি, এই ইটটাকে 2 ভাগ করলাম, খেয়াল করো এই ইটটাকে ঠিক মাঝখানে আমি কেটে ফেললাম, হ্যাঁ এই ইটটাকে আমি ঠিক মাঝখানে কেটে ফেললাম, এই যে দেখো এই যে ঠিক মাঝখানে আমি ইটটাকে কেটে ফেললাম। ওকে, 2 পিস হয়ে গেল, হ্যাঁ তাহলে এখন কি করলাম? এটা হলো টোটাল ইট, এবার এটা 2 ভাগ করতে চাচ্ছি আমরা, এই ইটটাকে আমি 2 ভাগ করব, হ্যাঁ তাহলে এই যে এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় 10 ইঞ্চি যেটা ছিল এটা এখন 5 ইঞ্চি হয়ে যাবে। আমি যদি একটু অন্য কালি দিয়ে মার্ক করি, তাহলে খেয়াল করো ব্লুটা দিয়ে যদি আমি মার্ক করি, যে এটা 10 ইঞ্চির জায়গা হয়ে যাবে কি 5 ইঞ্চি। তাহলে এরকম 4টা পৃষ্ঠই থাকবে, তাহলে 4 ইন্টু 5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি, এই যে 10-এর জায়গা হয়ে যাবে এখন কত? 5 ইঞ্চি, এই যে এটা হয়ে যাবে। তাহলে কত হবে খেয়াল করো, 4 ইন্টু 5 5 25 স্কোয়ার ইঞ্চ, তাহলে হবে 100 স্কোয়ার ইঞ্চ, স্কোয়ার ইঞ্চ। খেয়াল করো 200 জায়গায় 100 হয়ে গেছে, তাই না? ওকে, আর হলো এটা ঠিক থাকবে, এটা তো কোনো চেঞ্জ হবে না, যে দুই পাশেরটা, হ্যাঁ 2 ইন্টু 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 3 5 15 স্কোয়ার ইঞ্চ ইকুয়াল টু হলো 30 স্কোয়ার ইঞ্চ। তাহলে এরকম এক পিসের কত হচ্ছে? আমরা যদি টোটালটা অ্যাড করি, খেয়াল করো এক পিসের হচ্ছে 130, আমি যোগ করে দিচ্ছি 130 স্কোয়ার ইঞ্চ, এরকম 2টা পিস হয়েছে কিন্তু, হ্যাঁ তাহলে 2 পিসের জন্য হবে 2 পিসের জন্য হবে 2 ইন্টু 230 130 ইকুয়াল টু হবে 260 স্কোয়ার ইঞ্চ। তাহলে এই যে দেখো আমি মেসেজটা কিন্তু তোমাকে দিয়ে দিলাম, খেয়াল করো পুরো ইটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল কত? 230 স্কোয়ার ইঞ্চি, কিন্তু আমি যখন ইটটাকে 2 টুকরো করে ফেললাম, হ্যাঁ মাত্র 2 পিস করলাম,
তখন দেখা গেল 230-এর জায়গা হয়ে গেল 260। এই যে দেখো 2 পিস করাতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে গিয়েছে, কারণ আরো 2টা পৃষ্ঠ আমরা পেয়ে গেছি, এক্সট্রা 2টা পৃষ্ঠ। হ্যাঁ, ওকে, তাহলে কত হলো? 230-এর জায়গায় 260। মাত্র কয় পিস করলাম? মাত্র 2 পিস করলাম। এখন যদি আমি এই কাজটা করতাম, ধরো আমি এইটাকে পাউডার করে ফেললাম। হ্যাঁ, পাউডার, একদম পাউডার করে ফেললাম। এটাকে আমি কি করছি? এইটাকে একদম মেশিনে দিয়ে পাউডার করে ফেলছি, পাউডার। তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? ওকে, আমি আনসারে যেতে চাই। হ্যাঁ, পাউডার করলে পৃষ্ঠতলের, ইটটাকে যদি আমি পাউডার করে ফেলি তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে আমি এটা দেখতে চাই। ওকে, আমি আনসারে যাই, দেখি তোমরা কে কি বলছো। হ্যাঁ, কোশ্চেন কি? আমি একটা ইটটিকে 2 পিস করলাম, তাতে দেখা যাচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। ওকে, আমি যদি ইটটাকে 2 পিস জায়গায় পাউডার করে ফেলি তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে সেটা আমাকে আনসার দিতে হবে। হ্যাঁ, বলো কি হবে? আমি শুনতে দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে চাচ্ছি আনসার কি হবে, বলো। হ্যাঁ, কি হবে আনসারটা দাও। যে কি বলছি আমরা? একটা ইটকে 2 পিস করলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখা যাচ্ছে 30 স্কয়ার ইঞ্চি বেড়ে যায়। তাহলে আমি যদি ইটটাকে পাউডার করি তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, বলো কি হবে? আনসারটা দেখতে চাই। হ্যাঁ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি লিখছো? ইনক্রিজ হবে, ম্যাক্সিমাম হবে, ইনক্রিজ হবে না? আমি এগুলো আনসার খুব একটা স্যাটিসফাইড না। স্যার টোটাল তো 190 স্কয়ার ইঞ্চ হয়, কেন 190? যে হিসাব তো বোর্ডে দেখিয়ে দিলাম। আচ্ছা, দেখে নাও, বাট মূল মেসেজ হলো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো বেড়ে যাবে। বেড়ে যাবে কি পরিমাণ? ধরো 5-এর জায়গায় 6 হলো, এরকম। 230-এর জায়গায় 231, এরকম না, এরকম না। কি হবে আনসার? বেশি হবে, অনেক বাড়বে। হ্যাঁ, অনেক বেশি হবে। এই যে আনসার গুলো আসতেছে, আমরা এটাকে বলি। ওকে, বুঝতে পেরেছি। এখন তুমি একটু লাইনে ফিরে আসতেছো। হ্যাঁ, আপনার ভিডিও খুঁজে পাই না, প্লেলিস্ট বানান। কেন আমার ভিডিও কেন খুঁজে পাবা না? তোমরা ঢাকা কলেজের ওয়েবসাইটে ঢুকে যাও। হ্যাঁ, ঢাকা কলেজে ঢুকলেই তুমি পেয়ে যাবা। হ্যাঁ, না পাওয়া তো কোনো কারণ নাই, ক্ষেত্রফল থাকবে না। কি বলছো? ইট উইল বি দ্য হাইয়েস্ট। দ্য হাইয়েস্ট আবার কি? আমি যদি পাউডার করে ফেলি ইনফিনিটি। হ্যাঁ, এই যে একজন বলেছে, ঠিক আছে। আসলে আমরা এটাকে বলি তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল ট্রিমেন্ডাসলি বেড়ে যায়, অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাবে। ইংলিশে আমরা একটা শব্দ ইউজ করি কি? ট্রিমেন্ডাসলি ইনক্রিজ করবে। হ্যাঁ, আনসারটা আমরা এরকম বলি। ওকে, ফাইন। এই যে ইনফিনিটি বলছো, ঠিক আছে, কাছাকাছি বলছো। ইনফিনিটি আমরা বলবো না, আমরা বলবো হলো এটার রেজাল্টটা তখন ট্রিমেন্ডাসলি বেড়ে যাবে, মানে অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাবে। হ্যাঁ, যেটা বিক্রিয়ার হার বাড়ানোর জন্য খুব দরকার। এই যে আমরা লিখেছি দেখো, বিক্রিয়ার হার সমানুপাতিক হলো বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি ইটের টুকরার মতো একটা বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া স্টার্ট করি, আর যদি ওর পাউডার নিয়ে বিক্রিয়া স্টার্ট করি, অলওয়েজ পাউডারের জন্য বিক্রিয়ার হার অনেক বেশি হবে। কার তুলনায়? টোটাল ইটের তুলনায়। ঠিক আছে, এবার আমি ভিডিওতে যেতে চাই। আসো, আমি স্লাইডটা দেখাই তোমাদেরকে। এবার আসো, স্লাইডে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে এখন। হ্যাঁ, তাহলে বোঝা গেল বিক্রিয়ার হার বাড়ানোর জন্য তুমি বিক্রিয়ককে পাউডার ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, ওকে, এইবার দেখো, এই যে স্লাইডে দেখতে পাচ্ছ এ এবং বি দুইটা টেস্ট টিউব। আমরা লিকুইড হিসেবে নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি নিয়েছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি। এই পাত্রে আছে পাউডার আয়রন, ঠিক আছে, লোহার গুঁড়া। এই যে এ টেস্ট টিউব যেটা, এটার মধ্যে আগে থেকেই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তার মধ্যে আমরা হলো কি ঢেলে দিলাম? লোহার গুঁড়া ঢেলে দিলাম। হ্যাঁ, ওকে। আর বি পাত্রে হলো লোহার পেরেক, ইংলিশে আমরা যেটা বলি আয়রন নেইল, আয়রন নেইল বলি ইংলিশে। হ্যাঁ, লোহার পেরেক ইংলিশে কি বলে? আয়রন নেইল। ঠিক আছে, ওকে, আমি কিন্তু গুগল থেকে নিয়েছি এই ছবিটা, ওখানে লিখেই আছে, তোমরা গেলে পাবো, অনেকে ভিজিট করলে। হ্যাঁ, এটা আমি বানাই নাই, গুগল থেকে নিয়েছি, ছবিটা ভালো লেগেছে, এটা দিয়েছি তোমাদেরকে। ওকে, তাহলে কি নিলাম? এ টেস্ট টিউবে আমি হলো লোহার গুঁড়া নিলাম, বি টেস্ট টিউবে আমি হলো একটা লোহার পেরেক নিয়েছি, বাংলা আমরা যেটাকে বলি লোহার পেরেক। হ্যাঁ, আর ইংলিশে কি বলি আমরা এটাকে? আমরা ইংলিশে বলি আয়রন নেইল। ওকে, নেওয়ার পর দেখা যাচ্ছে, এই যে আমরা জানি আয়রন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে হলো ফেরিক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়। এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ এই টেস্ট টিউব থেকে খুব দ্রুত বের হয়, মেশানোর সাথে সাথেই বের হয়ে যাবে। আর ওই থেকে আয়রন নেইল থেকে, পেরেক থেকে খুব স্লোলি বের হয়। ঠিক আছে, খুব হালকা ভাবে একটা দুটা করে বুদবুদ বের হয়, খুব অল্প, বিক্রিয়ার হার খুবই কম। তাহলে বোঝা যাচ্ছে কি এ টেস্ট টিউবে বিক্রিয়ার হার অনেক বেশি, বি টেস্ট টিউবে বিক্রিয়ার হার অনেক কম। কারণ কি? এ টেস্ট টিউবে আমি যে বিক্রিয়ক নিয়েছি এগুলো পাউডার ফর্মে আছে, ওদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি। বি টেস্ট টিউবে আমি যেটা নিয়েছি লোহার পেরেক, ওটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক কম। কারণ তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, লোহার পেরেকের মধ্যে অনেকগুলো লোহার পরমাণু আছে, বাট একটা স্তরকে আরেকটা স্তর কভার করে রেখেছে, ফলে
হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রত্যেকটা লোহার পরমাণুর সাথে ডাইরেক্টলি গিয়ে বিক্রিয়া করতে পারছে না, এক লেয়ার শেষ হলে আরেক লেয়ারে গিয়ে কানেকশন পায়, ঠিক আছে। এই জন্য বিক্রিয়ার হারটা স্লো, বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাচ্ছে, একজন আরেকজনকে এক লেয়ার আরেক লেয়ারকে কভার করে রাখছে, ঠিক আছে। সেজন্য বিক্রিয়ার হারটা কি হয়ে যাচ্ছে, লোহার পেরেকের ক্ষেত্রে কম, পাউডারের ক্ষেত্রে বেশি হচ্ছে। তুমি বিষয়টাকে এইভাবে কল্পনা করতে পারো, ধরো তোমার বাসার সামনে আর্মস নিয়ে একজন ডাকাত আসলো, হ্যাঁ, ওকে। তোমার বাসায় তোমরা 100 জন বন্ধু আছো, কিন্তু 100 জন বন্ধু একসাথে দরজার সামনে যাওয়া নাই, একজনের পিছনে আরেকজন আছে, একজনের পিছনে আরেকজন করে এইভাবে ধরো বাসার মধ্যে একটা লাইন করে ফেলছো। ফলে ডাকাত কিন্তু তোমার ফেস করছে কাকে, একজন একজন করে বন্ধুকে কিন্তু কি ফেস করছে, কিন্তু ফলে সে কিন্তু ভয় পাচ্ছে না, সে চলে যাচ্ছে না, সে চেষ্টা করছে তোমার বাসায় ঢুকে ডাকাতি কাজ করার জন্য, তার যে ইল ইন্টেনশন আছে সেটা ফিনিশ করার চেষ্টা করছে, ঠিক আছে। বাট তোমরা যদি সকল বন্ধু একসাথে ওকে ঘিরে ফেলতা, ও কিন্তু পালাবার পথ পেত না, ডাকাতি করা তো চিন্তায় থাকো, ও জান নিয়ে পালানোর চেষ্টা করতো, তাই না? ঠিক সেম ঘটনা পাউডারের ক্ষেত্রে, সবাই একসাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কন্টাক্টে যেতে পারছে, ফলে বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি, বিক্রিয়ার হারটাও বেশি হচ্ছে, বুদবুদ বেশি পাওয়া যাচ্ছে। আর যখন আয়রন নেইলে আছো তুমি, আয়রন নেইলে হলো এক লেয়ার আরেক লেয়ারকে কভার করে ফেলছে, ফলে এক লেয়ার বিক্রিয়া করা শেষ হলে ক্ষয় হয়ে আরেক লেয়ারের কন্টাক্টে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জন্য বিক্রিয়াটা স্লো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমার মনে হয় এইটুকু যদি তুমি মাথায় রাখো, তাহলে মোটামুটি অনেকটুকুই তুমি এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিষয়ক জিনিসগুলো কভার করতে পারবে। হ্যাঁ, এটাই নানান ভাবে নানান জায়গায় অ্যাডমিশন টেস্টে আসে। হ্যাঁ, তুমি এটাই মাথায় রাখতে হবে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি করে বাড়ানো যায়, যদি আমরা একটা জিনিসকে পাউডার ফর্মে নিয়ে যাই। আর কখন বেশি হয়, যখন চাকা বড় বড় চাকা থাকবে, ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম থাকবে, বিক্রিয়ার হার কম থাকবে, ঠিক আছে। ওকে, এখন আমি যাব, ওকে, একটা মজার ছবি, এটাতে আমি পরে আসি, এই যে আমি পিছনের স্লাইডে আবার যাই একটু, এই যে এটাতে আসি আমরা। হ্যাঁ, ওকে, এইটা খেয়াল করো, এই স্লাইডে তোমরা হলো কলিশন থিওরি পড়েছো, তাই না, সংঘর্ষ তত্ত্ব পড়েছো। ওকে, এই সংঘর্ষ তত্ত্ব নিয়ে আমি একটু কথা বলবো, আসো বাস্তবতায় চলে যাই। তুমি শুধু সংঘর্ষ তত্ত্ব শিখলা যে বিক্রিয়ক অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, ফলে বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে। আমি বলে দিলাম, তুমি মুখস্থ করলা, পরীক্ষার খাতায় লিখলা, A+ পেলা, বাবা মা মনে করলো বাপরে বাপ, আমার বাবা তো বিরাট সায়েন্টিস্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আসলে এই জিনিসটা রিয়েলাইজ করেছো কিনা বাস্তবের ক্ষেত্রে, সেটা হলো ইম্পর্টেন্ট। তুমি তোমার সায়েন্সটাকে বাস্তবে নিয়ে যেতে হবে, চলাফেরায় চিন্তা করতে হবে, তাহলে গিয়ে সায়েন্স পড়াটা হলো সার্থক হবে এবং তুমি ভালো কিছু ইনশাল্লাহ ফিউচারে দিতে পারবা। ওকে, ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম, এই যে AB+C, এখান থেকে আমি লিখলাম A+BC, এই দেখো আমি একটা বিক্রিয়া লিখলাম, ঠিক আছে, ABC গড় ডিম দিয়ে লিখলাম। আমরা একদম ছোটকালে চলে যাই, ধরো একদম নার্সারিতে যখন পড়ো, হ্যাঁ, আমরা তখন বাচ্চাদের এগুলো শিখাই ABC, জাস্ট ধরো আমরা কিছুই জানি না, আমরা ওই লেভেলে চলে গেলাম। তাহলে আমরা একটা দেখছি, এই বিক্রিয়ায় দুইটা অণু আছে, একটা হলো AB অণু, এটা হলো একটা অণু, আর C আরেকটা অণু, ধরো এটা আরেকটা অণু, হ্যাঁ, দুইটা অণু, তাহলে AB একটা অণু এবং C একটা অণু, ঠিক আছে। তাহলে সংঘর্ষ তত্ত্ব যদি আমরা বলি, সংঘর্ষ তত্ত্ব যদি আমরা কল্পনা করি, সংঘর্ষ তত্ত্ব বলবে AB অণুর সাথে C অণু পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হবে। ওকে, ফাইন, AB অণুর সঙ্গে C অণু পারস্পরিক সংঘর্ষে কি হবে, লিপ্ত হবে। যত এনার্জি আছে একটা আরেকটাকে দিবে নাক নখ ফাটায়া, ঠিক আছে, দিল ফাটায়া, ফাটায়া দেওয়ার পর আমরা উৎপাদ পাবো। উৎপাদে দেখো বিক্রিয়ক থেকে টোটালি ভিন্ন জিনিস পেলাম, A আলাদা হয়ে গেল, এখন পেলাম A অণু, আর কি পেলাম, BC অণু, আরেকটা অণু। হ্যাঁ, ওকে, তাহলে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, একটু চিন্তা করো সংঘর্ষ তত্ত্ব নিয়ে, এগুলোর নাম শুনলেই অনেকে কাঁপে যে এই সর্বনাশ, এগুলা তো খুবই হাবিজাবি টাফ জিনিস। আসলে এগুলো কিছুই না, তুমি একটু চিন্তা করতে হবে, ভেরি সিম্পল। ওকে, তাহলে আমরা কি শিখলাম, যে দেখো AB অণু বিক্রিয়কে, দেখো AB অণু C অণুর সাথে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হলো, ফলে আমরা নতুন উৎপাদ পেলাম A অণু এবং BC অণু। খেয়াল করো এখানে কিন্তু A অণু নাই, আছে AB অণু, উৎপাদে গিয়ে আমি A অণু পেলাম, এখানে কিন্তু C অণু, এখানে কিন্তু C অণু নাই, BC অণু, BC। তাহলে কি হয়েছে, এখন যদি আমি তোমাকে বলি আচ্ছা বলো তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তাহলে তুমি কি বলবা? হ্যাঁ, আমি জানি তোমরা অনেক বড় বড় সংজ্ঞা, তোমাদের মেমোরাইজিং পাওয়ার ইজ ভেরি ভেরি হাই, তোমরা ওগুলো বলে দিবা, ঠিক আছে, ওগুলো ভুলে যাও। তুমি আমি যা বোর্ডে লিখেছি এখান থেকে চেষ্টা করো কিছু একটা বলার জন্য, যে রাসায়নিক বিক্রিয়া মানে কি, তুমি প্র্যাকটিক্যাল সংজ্ঞাটা বলো। খেয়াল করো, এই প্র্যাকটিক্যাল সংজ্ঞাটা বলার জন্য তোমাকে অন্য কিছু চিন্তা করতে হবে না, তোমার সামনে যা পাবো এটা নিয়ে ভাববা। খেয়াল করো, এখানে A এবং B এর মধ্যে বন্ধন আছে,
সি হলো আলাদা একটা ইন্ডিভিজুয়াল অণু, সে কারোর সাথে কোনো বন্ধনে লিপ্ত হয় নাই। বিক্রিয়াকে হলো আমি এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি তোমাকে ক্লুটা দিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা কি, আসলে কি হয় রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ ওকে, খেয়াল করো, এ বি একটা অণু আছে, এ এবং বি এর মধ্যে বন্ধন আছে, সি আর একটা অণু, সে কারোর সাথে কোনো প্রকার বন্ধনে আবদ্ধ হয় নাই। এবার তুমি একটু উৎপাদে চলে যাও, খেয়াল করো কি হচ্ছে, যে এ এবং বি এর মধ্যে যে বন্ধনটা ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে, নাই। তোমার আগে একটা গার্লফ্রেন্ড ছিল, তার সাথে এখন ব্রেকআপ, নাই, সে এখন তোমার গার্লফ্রেন্ড না, ঠিক আছে, সেটাই ঘটেছে। এ এবং বি একে অপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ উৎপাদে গিয়ে দেখছি তারা দুইজন ডিটাচ, ব্রেকআপ, ঠিক আছে, হতেই পারে, মনোমালিন্য হলে হতেই পারে, ঠিক আছে, লাইফ তো আর থেমে থাকবে না, একজন আরেকজনের সাথে চলবেই না এমন তো কোনো কথা নাই, তাই না? ওকে, তাহলে আমরা এখন দেখতেছি উৎপাদে গিয়ে এ এবং বি এর মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। বি চিন্তা করলো কতদিন আমি বসে থাকবো, আরেকজনকে জুটিয়ে নেই, সি কে জুটিয়ে নিল, বি এবং সি এর মধ্যে একটা বন্ধন হয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়া মানেই হলো কিছু বন্ধন ভাঙ্গা, কিছু বন্ধন গড়া, ঠিক আছে, এটাই হলো প্র্যাকটিক্যাল সংজ্ঞা। তাহলে রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া মানে হলো যেখানে এমন একটা প্রক্রিয়া যেখানে কিছু বন্ধন ভাঙবে, নতুন করে কিছু বন্ধন গড়বে। এটা করার জন্য আমাকে যা যা করা দরকার আমি সেই ব্যবস্থাটা করব। ক্লিয়ার? ওকে, আবার বলছি, তাহলে রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া মানে হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কিছু বন্ধন ভাঙবে, নতুন করে কিছু বন্ধন গঠিত হবে। যেমন দেখো এখানে এ এবং বি এর বন্ধন ভেঙেছে, বি এবং সি এর বন্ধন গড়েছে। সংঘর্ষ তত্ত্ব বলছে এই যে এগুলা ঘটবে হলো সংঘর্ষের ফলে। ক্লিয়ার? এই হলো সংঘর্ষ তত্ত্ব। তাহলে আমরা বলতে পারি সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী বিক্রিয়ার হার সমানুপাতিক হলো সংঘর্ষের পরিমাণ। সংঘর্ষের পরিমাণ আমরা বলতে পারি। ওকে, কিসের উপর নির্ভর করে? বিক্রিয়ার হার সমানুপাতিক হলো সংঘর্ষের পরিমাণ। সংঘর্ষের পরিমাণের সমানুপাতিক, সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। এটাই হলো রাসায়নিক বিক্রিয়া সংঘর্ষ তত্ত্ব। এখন আসো খেয়াল করো তো, বাস্তব জীবনে আমি তোমাকে একটু নিয়ে যাই। খেয়াল করো তো, আমরা এমন কেউ আছি যে জন্মের পর থেকে আমরা হোঁচট খাই নাই, একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হনে এত জোরে ব্যথা পাই মাঝে মাঝে আমাদের একদম কপাল টপাল ফুলে যায়, চোখ টোক ফুলে যায়, ঠিক আছে? ধরো আমি ঘুমাতে গেলাম গত সপ্তাহে, খাটের সাথে হোঁচট খেয়ে আমি হলো আমার ওয়াইফ, দুই বাচ্চা সবার উপরে সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেলাম, পড়ে গেলাম। তাহলে তো এই রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী আমি এখন নাজমুল কবির চৌধুরী রাতে শুতে গেলাম, সকালবেলা আমি এনামুল কবির চৌধুরী আরেকটা নতুন ফেস হয়ে যাওয়ার কথা না? এই যে বিক্রিয়া দেখো, সংঘর্ষের ফলে এ বির সাথে সি সংঘর্ষ হয়ে নতুন উৎপাদ পেলাম, এ এবং বি সি, ঠিক আছে, নতুন উৎপাদ। কিন্তু আমরা দেখি আমরা রাতে যেই চেহারা নিয়ে ঘুমাতে যাই আজীবন আমাদের চেহারাটা ওটাই থাকে, চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে কি সংঘর্ষ তত্ত্ব ভুল? আমি আনসার চাই। কি বললাম? যে সংঘর্ষ তত্ত্ব বলেছে, আবার আনসার চাই আমি। হ্যাঁ, সংঘর্ষ তত্ত্ব বলেছে যে বিক্রিয়া কণাগুলো পরস্পরের সাথে সংঘর্ষ হয়ে নতুন জিনিস উৎপাদে রূপান্তরিত হয়। তাহলে আমরা যখন সংঘর্ষে লিপ্ত হই বাস্তব ক্ষেত্রে আমাদের চেহারা কেন চেঞ্জ হয় না? ডক্টর নাজমুল অলওয়েজ ডক্টর নাজমুলই থাকে, কেন ডক্টর এনামুল হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না কেন? তাহলে কি সংঘর্ষ তত্ত্ব ভুল? আমি আনসার চাই। কি বলবা দেখি? হোঁচট খেয়ে পায়ের আঙ্গুল ভাঙছি, ওকে ফাইন, আমার বিক্রিয়ার আনসার কি সেটা বলো। পায়ের আঙ্গুল ভাঙছো বাবা, তুমি ডাক্তারের কাছে যাও সিরিয়াসলি, as early as possible, ঠিক আছে? হ্যাঁ, কি then another comes D, okay maybe then another comes D। আমার কোশ্চেন হলো সংঘর্ষ তত্ত্ব বলেছে বিক্রিয়া কণাগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে নতুন জিনিস উৎপাদে রূপান্তরিত হয়। বাস্তব লাইফে আমরা যখন সংঘর্ষে লিপ্ত হই আমাদের চেহারা কেন চেঞ্জ হচ্ছে না? নির্দিষ্ট দিকবিন্যাস থেকে হতে হবে। এটা আমি এখনো পড়াই না, এটা এক্সপ্লেইন করব। নির্দিষ্ট দিকবিন্যাসে এখন যেও না, ঠিক আছে? ওকে, এটা থাকুক। সার্থক সংঘর্ষ হয়নি, এক্সেলেন্ট আনসার বলেছে। কে বলেছে? দেখো খেয়াল করো, আমি একটু যাই। আবির হাসান বলেছে সার্থক সংঘর্ষ হয়নি। ফাইন, আবির হাসান, থ্যাঙ্কস। এখন আমার কোশ্চেন হলো, বাবা আমার নলেজ তো তোমাদের চেয়ে কম, এটাই তো আমরা জানি, ডে বাই ডে নলেজ আরো বাড়বে, তোমাদের জেনারেশনের তুলনায় আমার নলেজ কিন্তু অনেক কম। হোয়াট ডু ইউ মিন বাই সার্থক সংঘর্ষ? এটা একটু ক্লিয়ার করো। হ্যাঁ, ওকে, বলো তাহলে সার্থক সংঘর্ষটা কি, এটা আমি জানতে চাই। যথেষ্ট শক্তি সহ বিক্রিয়া হচ্ছে না, ওকে, বলো সার্থক সংঘর্ষ হয় না। এই যে অনেকেই বলছে, আরেকজন এখন বলছে, তাহসিনুল ইসলাম বলেছে সার্থক সংঘর্ষ হয় না। এখন আমার কোশ্চেন হলো সার্থক সংঘর্ষ কি, এটার আনসার চাই। রাসায়নিক বিক্রিয়া করি না আমরা, কেন করি না বাবা? সেটাই তো বলতে চাচ্ছি। এই যে সাব্বির রহমান বলছে রাসায়নিক বিক্রিয়া করি না আমরা, কেন স্যার? যথেষ্ট শক্তিশালী হয় না সংঘর্ষটা।
ওকে, যথেষ্ট শক্তিশালী বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ, এই কথাটাই আমার কাছে ক্লিয়ার হওয়া দরকার। হোয়াট ডু ইউ মিন বাই যথেষ্ট শক্তিশালী না, হোয়াট ডু ইউ মিন বাই সার্থক সংঘর্ষ, এটা কি? ওকে, আনসার আসছে না। সেজন্য আমি একটা মজার স্লাইড দিয়েছি তোমাদেরকে। আমরা আবার স্লাইডে চলে যাই, আসো। এই যে সার্থক সংঘর্ষ বলেছো, বাট তুমি নিজেই বুঝতেছো না হোয়াট ডু, এই সার্থক সংঘর্ষ বলতে আমরা কি বুঝি, হ্যাঁ সেটার আনসার কিন্তু আসতেছে না। ওকে, এই যে আমি এবার পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখো একটা স্লাইড দেখাচ্ছি, এই স্লাইড দেখে তোমরা মজা পাচ্ছ কিনা জানি না, যাক আমার বড় ছেলেটাকেও তোমাদেরকে দেখিয়ে ফেললাম। এটা সিঙ্গাপুরের একটা ছবি, 2019 আমরা গিয়েছিলাম। ওকে, হোটেলের সামনে ল্যাম্বরগিনি, একটা অসাধারণ ব্র্যান্ডের গাড়ি দেখেই সে পাগল হয়ে গেছে, একটা ছবি তোলার জন্য ছবি তুলে ফেলেছে। ওরকম এই সেম ব্র্যান্ডের 2-3টা গাড়ি ছিল, আমি 3 দিনে দেখতে পেয়েছি, যে যায় সেই ছবি তোলে। হ্যাঁ, এটা হলো ল্যাম্বরগিনি ব্র্যান্ডের ছবি। আমার জীবনেও সাধ্য না এরকম একটা গাড়ি কেনা, কিনলে তো অনেক হ্যাপি হতাম, আল্লাহ এই সমর্থ দেয় নাই, বাট আমি আনহ্যাপি না, আমার যেটা আছে এটাতে আমি হ্যাপি, অনেক হ্যাপি। ঠিক আছে, ছেলেকে বলছে তুমি বাবা জীবনে টাকা টুকা কামাই করতে পারলে তুমি এটা কিনে নিও, সমস্যা নাই। হ্যাঁ, আপাতত সে একটা ছবি তুলেছে। হ্যাঁ, ল্যাম্বরগিনি ব্র্যান্ড। কেন এটার কথা বললাম? এটার কথা বললাম, একদম পুরাতন গুলার দাম হলো 1.5 কোটি টাকা, আর এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো 4 কোটি টাকা, মাত্র 4 কোটি টাকা দাম। ঠিক আছে, আমার বাপ দাদার সম্পত্তি মিলে হলেও আমি বাবা এই গাড়ি কিনতে পারবো না, কারণ এটা আমার এবিলিটির মধ্যে না। বাট আমি আনহ্যাপি না, আমি আগেই বলে নিলাম। হ্যাঁ, আমার যা আছে, আমি ওভারঅল এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক হ্যাপি। এই গাড়ি না হইলেও চলবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসো কাজের কথাটাই বলি, আমাদের যেটা বলা দরকার এখানে, হ্যাঁ সেটা হলো এই গাড়িটা দেখেই আমার ছেলের খুব পছন্দের গাড়ি, আমি বললাম ওকে তুমি ফিউচারে কিনে নাও, চিন্তা করো। আমি বললাম এই গাড়ির দাম কত, আমি তোমাকে বলে দিলাম এই গাড়ির দাম হলো 4 কোটি টাকা। ওকে, এখন আমি তার এই গাড়ি কিনতে তার কি দরকার? গাড়ি কিনতে তার টাকা দরকার, ছোট মানুষ, তার ইনকাম নাই। ওকে, আমি এখন ওকে 4 টাকা দিয়ে দিলাম, ধরো পকেট থেকে বের করে সিঙ্গাপুরি ডলার $4 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে বললাম যাও তুমি গাড়ি কিনে নিয়ে আসো। পারবে গাড়ি কিনতে? পারবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করো, গাড়ির দাম 4 কোটি টাকা, সে গাড়ি কিনতে চায়, গাড়ি কিনতে টাকা লাগে 4 কোটি, আমি দিলাম 4 টাকা। আমি যদি সিম্পল আনসার জিজ্ঞেস করি তোমাকে যে গাড়ি কিনতে কি লাগে, তুমি বলবা স্যার টাকা লাগে। ওকে, তাহলে আমি তো টাকা দিলাম আমার ছেলেকে, 4 টাকা দিয়ে দিয়েছি আমি ছেলেকে, সাথে সাথে $4 আমি পকেট থেকে বের করে দিয়ে দিলাম। হ্যাঁ নাও 4 টাকা নাও, $4 নাও। ওকে, গাড়ি কিনতে পারবে? পারবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই যে তোমরা একটু আগে বলেছিলাম, আমরা বলেছিলাম সংঘর্ষ তত্ত্ব হলো বিক্রিয়ক অণুগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হইতে হবে। হ্যাঁ, কথা সত্য। গাড়ি কিনতে টাকা লাগে, কথা সত্য, টাকাও আমি তাকে দিলাম $4, এটাও সত্য। কিন্তু ল্যাম্বরগিনি গাড়ি জীবনও তার, সিঙ্গাপুর তো দূরে থাকুক, বাংলাদেশের পথে 1 পাও আগাবে না, কারণ সে 4 কোটি টাকা পেমেন্ট করে নাই, লাগে 4 কোটি টাকা, আমি তোমাকে দিয়েছি 4 টাকা। ঠিক আছে, তাহলে এই যে সংঘর্ষ তোমরা একটু আগে বলেছো সার্থক সংঘর্ষ হইতে হবে, সার্থক পরিমাণ মানি তাকে আমি দেই নাই, 4 কোটি টাকা মাত্র 4 টাকা দিয়েছি, যেটা এই গাড়ি কেনার জন্য ভ্যালুলেস মানি। তাহলে আমরা যে সংঘর্ষে লিপ্ত হই, একটা হলো তোমার সার্থক সংঘর্ষ বলতে এটাই বোঝায়, আমি তোমাকে বোর্ডে যে বিক্রিয়া দেখিয়েছি যে রাসায়নিক বিক্রিয়া মানে হলো কিছু বন্ধন ভাঙা, নতুন কিছু বন্ধন গড়া। এই যে বন্ধন ভাঙা এবং গড়াতে যেই পরিমাণ এনার্জি দরকার, সেই এনার্জি নিয়ে তোমাকে সংঘর্ষে লিপ্ত হইতে হবে। আমি যে সংঘর্ষের উদাহরণ দিলাম সেটা একটাতেও হলো কোনো পরিমাণ বন্ধন ভাঙে নাই, কোনো পরিমাণ বন্ধন গড়ে নাই, অতটুকু এনার্জি আমরা সাপ্লাই দেই নাই। তাহলে সার্থক সংঘর্ষ কোনটা? যে সংঘর্ষের ফলে কিছু বন্ধন ভাঙে এবং কিছু বন্ধন গড়ার মতো অবস্থা সৃষ্টি হয়, সেই সংঘর্ষটাকে আমরা বলি সার্থক সংঘর্ষ। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো তো? দেখো এই সিচুয়েশনটা তাই, গাড়ি কেনার জন্য তোমার টাকা দরকার, আমি ছেলেকে টাকাও দিলাম, কিন্তু গাড়ি কেনা ইম্পসিবল, এটা ইমাজিনারি জিনিসই থেকে যাবে। ঠিক আছে, কারণ 4 কোটি টাকার তুলনায় $4 ভেরি ভেরি ফিউ মানি। ঠিক আছে, তাহলে যেই পরিমাণ এনার্জি নিয়ে সার্থক সংঘর্ষ হইতে হয়, সেই পরিমাণ এনার্জি নিয়ে আমরা বাস্তব লাইফে কোনো সংঘর্ষে লিপ্ত হই নাই। এই জন্যই আমি ডক্টর নাজমুলই থাকছি, ডক্টর এনামুলই থাকছে, কারো চেহারা কোনো চেঞ্জ হয় নাই। তাহলে তুমি কি বুঝলা? সার্থক সংঘর্ষ, ওই যে রাসায়নিক বিক্রিয়া আমরা এই যে সংঘর্ষের পরিমাণ বলি, আমাদেরকে বলতে হবে বিক্রিয়ার হার সার্থক সংঘর্ষের পরিমাণের উপর নির্ভর করে। এখন যদি আমি তোমাকে ইন ডিটেলস বলতে বলি সার্থক সংঘর্ষ বলতে তুমি কি বুঝো, তোমাকে বলতে হবে স্যার সার্থক সংঘর্ষ হলো এমন একটা সংঘর্ষ যে সংঘর্ষের ফলে আমাদের কিছু বন্ধন ভাঙবে এবং নতুন কিছু বন্ধন গড়বে, সেই অবস্থাটা সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো কি? সার্থক সংঘর্ষ। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা আবার পরের স্লাইডে ফেরত যাই, এটাতে পরে আসবো। এই যে আমরা এই জায়গাটায় ফেরত আসি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব এই যে, তাহলে বুঝে গেলা। হ্যাঁ, পি কি? স্থানিক ভিড়। স্থানিক ভিড় আমি হলো এখন বলবো, স্থানিক ভিড়ে চলে যাব। স্থানিক ভিড় কি করে বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে,
ওকে, আর জেড কি কলিশন ফ্রিকোয়েন্সি, সংঘর্ষের হার, এটা তো বলে দিলাম এই মাত্র, বাকিগুলো তোমাদের জানা আছে। এখন আমি চলে যাব স্থানিক ভিড় বিক্রিয়ার হারকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা বলবো। ওকে, স্থানিক ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা বলার জন্য আমি ইকুয়েশনটা আবার দেখালাম। এই স্লাইডে চলে আসো। এই স্লাইডে তুমি দেখতে পাচ্ছ আমি একটা বিক্রিয়া দেখিয়েছি, মিথাইল ব্রোমাইড তার সাথে হলো অ্যালকোহল, বাট এটা এক্সপ্লেন করার জন্য তোমাকে বোর্ডে যেতে হবে। আসো তাহলে আমরা এখন যাব যে স্থানিক ভিড় বিক্রিয়ার হারকে কিভাবে নিয়ন্ত্রণ করে, কখন বিক্রিয়ার হার বাড়বে, কখন বিক্রিয়ার হার কমবে, অন দা বেসিস অফ স্থানিক ভিড় বা স্টেরিক ফ্যাক্টর, আমরা এটাকে বলি স্টেরিক ফ্যাক্টর। হ্যাঁ, ওকে, এই যে স্লাইডে যেটা দেখানো আছে তোমরা এটা সেকেন্ড ইয়ারে গেলে ইন ডিটেইলস পড়বা, আমি এখন ওই দিকে যাব না, স্থানিক ভিড়ের সাথে বিক্রিয়ার হার কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা দেখাবো। ওকে ফাইন, তাহলে আমাদের একটা বিক্রিয়া হলো এখানে এরকম, ধরো আমি এটা লিখলাম OH মাইনাস, তোমাদেরকে শুধু এই কথাটা বলে রাখি, এটাকে বলে নিউক্লিওফাইল। হ্যাঁ, আমি লিখলাম নিউক্লিওফাইল, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, আগেই বলে দেই। হ্যাঁ, এগুলো হলো ইউটিউবে অলরেডি লেকচার দেওয়া আছে, আমি দিয়েছি, যে মুখস্থ না করে তুমি এটা কিভাবে বুঝতে পারো। এই ওএস নেগেটিভ জিনিস যেগুলোর উপর থাকে এগুলাকে সাধারণত আমরা নিউক্লিওফাইল বলি, তুমি এটাই যাও, আরো ইন ডিটেইলস বলবো সেকেন্ড ইয়ারে গেলে ইনশাআল্লাহ। ওকে, প্লাস আমি ধরো এইটা লিখলাম, এই যে CBr, আর এখানে ধরো আমি এই 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এই যে এটার সাথে একটা বিক্রিয়া তোমাদেরকে চিন্তা করতে বলছি, খেয়াল করো, OH মাইনাস আর হলো CH3Br মিথাইল ব্রোমাইড, এই যে এটা। হ্যাঁ, ওকে, এই বিক্রিয়াটা তোমরা একটু চিন্তা করো, এটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাবো যে স্থানিক ভিড় বিক্রিয়ার হারকে কি করে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে, আরেকটা বিক্রিয়া একই জিনিস, HO মাইনাস প্লাস হলো এই যে এটা, খেয়াল করো, এই যে CH3, এই যে জায়গায় এখন CH3, আরেকটা দিলাম CH3। হ্যাঁ, এখন আমরা স্থানিক ভিড় বিক্রিয়ার হারকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা আলোচনা করব, সেজন্য আমরা হলো এটা দাঁড়ালাম। হ্যাঁ, ওকে, আমি একটু এটা মুছি। ফাইন, এই জায়গাটা একটু চিন্তা করো, এই যে এখানে এই সিটাকে ব্লু কালার দিয়ে দিলাম, এই বিআরটাকে ব্লু কালার দিলাম, এই যে বিক্রিয়া, খেয়াল করো দুইটা অলমোস্ট সেম, তুমি দেখতেই পাচ্ছ, এই জায়গায় ভিড় কম, এই জায়গায় ভিড় বেশি। হ্যাঁ, আমাদের এখানে ফোকাসিং পয়েন্ট হলো ব্রোমিন যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে। তুমি দেখো নিচের যৌগটাতে, যে বোর্ডে তাকাও, নিচের যৌগটাতে কিন্তু আরো 3টা কার্বন আছে, কার্বন হলেই হবে না, মন্ত্রী বাংলাদেশে অনেক আছে। ধরো ঢাকা কলেজে একটা অত্যাধুনিক রিসার্চ ল্যাব তোমার দরকার, তুমি এই কথাটা যদি প্রধানমন্ত্রীর কানে পৌঁছাতে পারো এবং ওনাকে যদি বুঝাতে পারো মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আমাদের ঢাকা কলেজে একটা যদি ভালো ল্যাব স্থাপন করি, আমরা এই কোভিড-19 জন্য অনেক ভালো কিছু আবিষ্কার করে ফেলবো, হ্যাঁ, যেটা বাংলাদেশ এবং সারা বিশ্বের অনেক কল্যাণে আসবে, এটা যদি তুমি বুঝাতে পারো তাহলে অনেক কাজে দিবে। তুমি যদি ক্রীড়ামন্ত্রীকে গিয়ে বলো, তুমি প্রধানমন্ত্রীকে গেলে যতটুকু বেনিফিট পাবা, ক্রীড়ামন্ত্রী থেকে কিন্তু অতটা বেনিফিট পাবা না, কারণ ওনার এটা সেক্টর না। এখানেও তাই, খেয়াল করো, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানে আরো 3টা কার্বন আছে, যে কোনো কার্বনকে নিয়ে বিবেচনা করলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে আমার এই কথাটা আমি প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দেবো। এখানে প্রধানমন্ত্রীকে এই যে ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা আমি যদি একটু রেড কালার দিয়ে স্টার মার্ক করি, খেয়াল করো, এই যে এই কার্বনটা, হ্যাঁ, এই যে এই কার্বনটা, হ্যাঁ, এই যে এটা, এই যে ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, আমাদেরকে ভাবতে হবে সেই কার্বন নিয়ে। এখন কোশ্চেন হলো কেন আমি এত কার্বন থাকতে কেন ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত তাকে নিয়ে ভাববো। ওকে, আনসারটা হলো এটা, খেয়াল করো, এই যে কার্বন ব্রোমিন বন্ধনটা আমি রাসায়নিক বন্ধনে পড়িয়েছি পোলার বন্ধন, ব্রোমিনের উপর ডেল্টা মাইনাস, কার্বনের উপর ডেল্টা প্লাস, আবার এখানেও লিখতে পারি সেম, কার্বনের উপর ডেল্টা প্লাস, ব্রোমিনের উপর ডেল্টা মাইনাস। ঠিক আছে, ওকে, এখন আসো, আমরা জানি, আমরা বলি যে আমরা কি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, তাই না? বলি একটা লোকের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, তার মানে কি ওই লোকটা খুবই কষ্টে আছেন, ওনার কিডনিটা ফাংশন করছে না, ঠিক মতো কাজ করছে না, ফলে উনি অনেক কষ্টে আছেন, ওনার কিডনিটা কেটে ফেলে দিয়ে আরেকটা ভালো কিডনি আমাদেরকে ওখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো কিছুকে সরাবো, কোনো কিছুকে যখন আমরা সরাই, ঠিক সেম জাতীয় জিনিস কিন্তু ওখানে দিতে হয়, তাই না? তুমি যাই করবা বাবা, এগুলা বাস্তবে নিয়ে আসবা, এই কেমিস্ট্রি বইয়ের কথার উপর নির্ভর করলে তোমাকে হবে না। আমি সেদিন তো বলেছি ক্রিটিক্যাল অ্যানালাইসিস মানে হলো তুমি ওই কালো ফোঁটার দিকে তাকাবা না, তুমি সাদা জগৎটা নিয়ে চিন্তা করবা, বৃহৎ জগৎটা নিয়ে। হ্যাঁ, ওকে, তাহলে কারো যদি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়, পচা কিডনিটা ফেলে দিয়ে আরেকটা কিডনি বসাতে হবে, হাত পা বসিয়ে দিলে কিন্তু হবে না, তাই না? এখন আমি ধরো তোমাকে আজকে স্থানিক ভিড় এক্সপ্লেইন করছি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, তুমি চিন্তা করলা স্যার কি হাবিজাবি পড়াচ্ছে, এই স্যারকে দিয়ে হবে না, তুমি কি করবা, তুমি কি
ধরো যে সঙ্গীতের একজন টিচারকে এনে এখানে বসিয়ে দিবা যে স্যার এখানে আসা পুরো গান গাবে আর আমাদেরকে কেমিস্ট্রি শেখাবে, হবে না, কারণ সঙ্গীতের ওই স্যার এটা চর্চা করেন নাই। আবার আমাকে যদি সঙ্গীতের স্যারের জায়গা বসিয়ে দাও, আমি হলো কোন দিক দিয়ে পালা বসে চিন্তা করবো, কারণ আমার সঙ্গীতের কোনো নলেজই নাই। হ্যাঁ, আমি একেবারেই অপারগ ওই জায়গাটায়। তাহলে কোনো কিছু সরাতে হলে সেম জাতীয় জিনিস দিতে হয়, তাই না? এখানেও তাই। খেয়াল করো, আমি হলো এই কার্বনের কাছ থেকে ব্রোমিনকে সরাবো, ব্রোমিনের উপর দেখো কি চার্জ আছে, ডেল্টা মাইনাস, ঋণাত্মক। এই জন্যই আমি আরেকজনকে স্ট্যান্ড বাই রেখে দিয়েছি, দেখো এই যে নিউক্লিওফাইলকে রেখে দিয়েছি, নেগেটিভ আরেকটা জিনিসকে, ঠিক আছে? তাহলে তুমি যদি একটা নিউক্লিওফাইলকে সরাতে চাও তাহলে আরেকটা নিউক্লিওফাইল লাগবে, যে ঋণাত্মক কাউকে সরাতে চাও, হ্যাঁ, তাহলে আরেকটা ঋণাত্মক জিনিস লাগবে। তাহলে এখানে কি ঘটবে, ওই যে আমি একটু আগে বলেছি রাসায়নিক বিক্রিয়া মানেই হলো কিছু বন্ধন ভাঙ্গা, কিছু বন্ধন গড়া। তাহলে পুরাতন কে আছে, পুরাতন কার্বনের পুরাতন গার্লফ্রেন্ড কে, বিআর। সো বিআর কে আমি আউট করে দেবো, নতুন গার্লফ্রেন্ড দিয়ে দেবো OH কে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে খেয়াল করো, দেখো এই যে রাসায়নিক বিক্রিয়া হয়ে গেল, আমরা OH এর সাথে বন্ধন করে ফেললাম, হাইড্রোজেন 3টাকে এই পাশে দিয়ে দিলাম, হয়ে গেল বিক্রিয়া শেষ। আর এই ব্রোমিন মাইনাসটা চলে গেল, ও যেহেতু কার্বনের সাথে আর বনিবনা হচ্ছে না, ও চলে গেল, ঠিক আছে? বিক্রিয়া শেষ। দেখো নতুন বন্ধন সৃষ্টি হয়েছে, কার্বন OH বন্ধন আর কার্বন বিআর বন্ধন ভেঙে চলে গিয়েছে, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া হয়ে গেল, কিছু বন্ধন ভাঙা, কিছু বন্ধন গড়া, আমরা সেটা করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আসো নিচের বিক্রিয়াও কি হবে, নিচের বিক্রিয়া হবে কি, সেম। হ্যাঁ, এখন আসো এই যে বিক্রিয়াটাও আমরা প্রোডাক্ট লিখবো কিভাবে, এই যে এরকম লিখবো, CH3 CH3 CH3, আমি এখানে একটু এটা দেখিয়ে দিলাম, এখান দিয়ে OH আর এখানে হলো এই যে পাশে Br মাইনাস থেকে যাবে, ওকে লিখে ফেললাম, খেয়াল করো। ওকে, আমাদের হয়ে গেল। এখন আসো ডিফারেন্সটা কি, এই যে স্থানিক ভিড় কি করে এই বিক্রিয়াতে প্রভাব বিস্তার করছে। এটা হলো খুবই স্লো প্রসেস, এই যে স্লো বা মন্থর আমি লিখলাম, হ্যাঁ, এই বিক্রিয়াটা। আর এই বিক্রিয়াটা হলো ফাস্ট বা দ্রুত, ঠিক আছে? এই যে, তাহলে তুমি বলে দাও, দেখো এখানে স্থানিক ভিড় কম, আমি লিখে দিলাম স্থানিক ভিড় কম, স্থানিক ভিড় কম, তাহলে বিক্রিয়ার হার কি, ফাস্ট। এখানে লিখলাম স্থানিক ভিড় বেশি, কোন সেন্সে আমি বলছি স্থানিক ভিড় কম আর বেশি, এখন আমি বলবো, এক্সপ্লেন করব। হ্যাঁ, ওকে, স্থানিক ভিড় বেশি, বিক্রিয়ার হার কি হয়ে গেল, মন্থর বা স্লো হয়ে গেল, ঠিক আছে? ওকে, খেয়াল করো, এই বিক্রিয়া ঘটার জন্য তুমি একবার সংঘর্ষ তত্ত্বের নলেজটা খাটাও, যে সার্থক সংঘর্ষ হইতে হবে। সার্থক সংঘর্ষ বলতে আমরা কি বুঝি, এই OH গিয়ে এই কার্বনকে ধাক্কা দিতে হবে, এই OH এই কার্বনকে ধাক্কা দিতে হবে, ঠিক আছে? তাহলে উপরের বিক্রিয়ায় যেটা আছে CH3Br, এখানে দেখছি কার্বনের, যে কার্বনকে আমাকে ধাক্কা দিতে হবে সেই কার্বনের সঙ্গে ভিড় কম, কারণ ছোট ছোট 3টা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু ছোট ছোট 3টা। আর নিচের বিক্রিয়া দেখো, বিক্রিয়কে হাইড্রোজেনের জায়গায় আছে CH3, এই OH গিয়ে সহজে কার্বনের কাছে যেতে পারছে না, ওকে অনেকগুলো সিকিউরিটি গার্ড ওকে আটকে রেখেছে। প্রধানমন্ত্রীর কাছে তুমি যদি যেতে চাও, চাইলে যেতে পারবে না, তোমাকে SSF আটকে দিবে, ঠিক আছে? SSF আটকে দিবে, SSF তোমাকে যেতে দিবে না, কারণ SSF এর কাজই হলো প্রধানমন্ত্রীর সিকিউরিটি দেওয়া, যে কেউ যেন আসতে না পারে সেই ব্যবস্থা করে দেওয়া। তাহলে খেয়াল করো, এখানে হলো অনেকগুলো SSF সিকিউরিটি গার্ড দিয়ে রাখছে, তাহলে এই OH মাইনাস সহজে ভিড় ঠেলে যেতে পারছে না। তাহলে এখানে স্থানিক ভিড় বেশি, বিক্রিয়ার হার কম বা স্লো। এখানে স্থানিক ভিড় কম, বিক্রিয়াটা খুব ফাস্ট হচ্ছে, কারণ সার্থক সংঘর্ষে লিপ্ত হওয়া অনেক ইজি, এখানে সার্থক সংঘর্ষে লিপ্ত হওয়া ইজি না, সেই কারণে এই বিক্রিয়াটা স্লো, এই বিক্রিয়াটা ফাস্ট। আমি আনসার যেতে চাই, কারো কোনো কোশ্চেন থাকলে, এখানে কোনো কোশ্চেন থাকলে আনসার বলতে পারো, আমাকে কোশ্চেন করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ওকে, বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলো। ঠিক আছে, এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমাকে বলতে পারো। নিউক্লিওফাইলের মধ্যে স্ট্রং সেটা দেখতে হবে না, হ্যাঁ সেটা দেখতে হবে, আমি তো বলছি সেটা আরেক আলোচনার বিষয়, আমি সেখানে যাব না। তো আমি আজকে আলোচনা করব সার্থক সংঘর্ষ নিয়ে এবং স্থানিক ভিড় নিয়ে। এই দুইটা মেসেজ তোমাদেরকে আমি দিতে পেরেছি কিনা এবং এই বিষয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে শুধু সেটাই বলো, তাহলেই হবে। ঠিক আছে, নিউক্লিওফাইল নিয়ে আমরা সেকেন্ড ইয়ারে আলোচনা করব। কাকে নিউক্লিওফাইল বলে, ওদের বৈশিষ্ট্য কি, তুমি কিভাবে চিহ্নিত করবা, ওরা কি ধরনের রিঅ্যাকশন দেয়, কিভাবে বিক্রিয়াকে প্রভাব বিস্তার করে, সেগুলো আমরা বলবো। হ্যাঁ, কি লিখেছো? স্যার আপনার ক্লাস খুব মিস করি, আমার নিজের কলেজের ক্লাস থাকে তখন। ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নাই, তুমি এটা ইউটিউবে পাবা। ঠিক আছে, মিস করো ফাইন, আমরাও তোমাদেরকে মিস করি, বাট তুমি তোমার নিজের কলেজের ক্লাসটা করো, আর নাহলে স্যাররা মাইন্ড করবে, বাট তুমি আমাদের ক্লাসটা ইউটিউবে পাবা, যে কোনো সময় করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে, দুইটাই করো, অনেক বেশি নলেজ পাবা, দুজন স্যারের ক্লাস পেলে এটা তো ভালো দিক। স্যার এটা কোন চ্যাপ্টার? এটা হলো 4র্থ চ্যাপ্টার, আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে কথা বলছি।
ওকে, দিয়ানবিক, আচ্ছা তো বুঝতে পেরেছি, ও সেকেন্ড ইয়ারের মনে হয় বা এটা পড়ে ফেলেছে। ওকে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার, তাই না? তাহলে আসো আমরা নেক্সটে যাই, আবার স্লাইডে ফেরত আসি। আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম স্লাইডে চলে আসি। এবার আমি যাব হলো, আসো আমরা স্লাইডে যাই। ওকে, স্লাইড, হ্যাঁ এই যে চলে আসছে। এবার আমরা যাব বিক্রিয়ার হার ধ্রুবক। কালকে রাতেও আমাকে এটা নিয়ে অনেকে কোশ্চেন করেছে, ওদেরকে আনসার করেছে। হ্যাঁ, বিক্রিয়ার হার ধ্রুবক কি, কিসের উপর নির্ভর করে, কিভাবে বের করতে হয়। হ্যাঁ, এই যে স্লাইডটা দেখালাম। এখন আসো আমি চলে যাই। আসলে সবকিছুর মূলে হলো আমাদের ভরক্রিয়ার সূত্র। আমরা যদি একটু ভরক্রিয়ার সূত্রটা চিন্তা করি আবার, তাহলে তুমি হার ধ্রুবককে এক্সপ্লেইন করতে পারবা। মনে রাখবা, নতুন এক একটা টপিক আকাশ থেকে এসে পড়বে না, আগের পড়ার সাথে সম্পর্কিত থাকবে। ঠিক আছে, একটার সাথে আরেকটা সম্পর্কিত, হুট করে এসে একটা পড়ে যাবে না, নতুন কিছু হবে না। হ্যাঁ, এই যে বিক্রিয়ার হার ধ্রুবক বলতে গেলে তোমাকে আবার ভরক্রিয়ার সূত্রটায় যেতে হবে, যেটা আমরা বোর্ডে প্রথমেই আজকে দেখিয়েছি। আসো আবার যাই আমরা ভরক্রিয়ার সূত্রে। ভরক্রিয়ার সূত্রটা কি? সেটা হলো বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক? বিক্রিয়ার হার সমানুপাতিক হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। বিক্রিয়ক, এই যে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এটাই ছিল আমাদের ভরক্রিয়ার সূত্র। খুবই সিম্পল একটা সূত্র। দেখো, বিক্রিয়ার হার সমানুপাতিক হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আমরা জানি থার্ড ব্র্যাকেট দিলেই মোলার ঘনমাত্রা। কার মোলার ঘনমাত্রা? বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা যদি বিক্রিয়ার হারটাকে আমরা লিখি, বিক্রিয়ার হারটাকে কি দ্বারা প্রকাশ করি? রেট, ইংলিশে লিখি রেট। তাহলে রেট সমানুপাতিক হলো কার ঘনমাত্রা? বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। ইংলিশে যদি লিখি আমরা তাহলে লিখি রিঅ্যাকট্যান্ট, রিঅ্যাকট্যান্ট। ওকে, এখন আসো আমি এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে চাই। তাহলে আমরা লিখবো রেট ইকুয়ালস, কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক, আর এখানে লিখবো রিঅ্যাকট্যান্ট। ওকে, লিখলাম। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো, এটাকে যদি তুমি এরকম একটা সমীকরণ চিন্তা করো, y ইকুয়াল টু mx, তাহলে খেয়াল করো তো y অক্ষের দিকে থাকবে কে? রেট। m এর জায়গাটা দখল করলো কে? কে। আর x টার জায়গা দখল করলো কে? বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এখন যদি আমি এখানে একটা লেখচিত্র আঁকাই, খেয়াল করো তো, এই যে লেখচিত্র আঁকালাম। হ্যাঁ, y অক্ষের দিকে দিলাম আমি রেট, x অক্ষের দিকে দিলাম হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। হ্যাঁ, রিঅ্যাকট্যান্টও লিখতে পারো অথবা তুমি বাংলায় বিক্রিয়কও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে তুমি একটা কিরকম রেখা পাবা? মূল বিন্দুগামী সরল রেখা পাবা। ঠিক আছে, এখান থেকে তুমি যদি কে, এই যে ঢালটা বের করো, এই যে ঢাল, হ্যাঁ এখান থেকে এই যে ঢালটা যদি বের করো, ঢালটাই হলো কি? কে। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কোন বিক্রিয়ার হার ধ্রুবক কি করে বের করা যায়, তুমি বলবা y অক্ষের দিকে বিক্রিয়ার হার এবং x অক্ষের দিকে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা নিয়ে আমরা যদি কোনো লেখচিত্র অঙ্কন করি যে কোনো বিক্রিয়ার জন্য, তাহলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এই সরলরেখার ঢাল থেকে আমি বিক্রিয়ার হার ধ্রুবকের মান পেয়ে যাব। ওকে, এবার এখানে আসো, এখান থেকে তুমি কি পাচ্ছ? এই ইকুয়েশনটা তাকাও, এখান থেকে আমরা পাচ্ছি কে ইকুয়ালস রেট বাই হলো রিঅ্যাকট্যান্ট, বা বাংলা যদি লিখতে চাও লিখে ফেলি, বাংলায় লিখি বিক্রিয়ার হার বাই হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। হ্যাঁ, ঘনমাত্রা। ওকে, এখন তুমি খেয়াল করো, আমি যদি তোমাকে সংজ্ঞা দিতে বলি, এই বলো তো বিক্রিয়ার হার ধ্রুবকটা কি? এই কেটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। হ্যাঁ, এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। এখন আমি তোমাকে কোশ্চেন করলাম, এই ছেলে বলো তো বিক্রিয়ার হার ধ্রুবক বলতে কি বোঝো? তাহলে তুমি বলবা বিক্রিয়ার হার ধ্রুবক হলো বিক্রিয়ার হার এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত। হয়ে গেল। ঠিক আছে, দেখো ভেরি সিম্পল, আমরা কিছুই মুখস্থ করলাম না। এটা ভরক্রিয়ার সূত্র আমরা জানি, এখান থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করে ফেললাম, আমরা পেয়ে গেলাম কে ইকুয়ালস হার বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম বলো তো বিক্রিয়ার হার ধ্রুবক কি? তুমি বলবা এটা হলো একটা ধ্রুবক, আসলে এটা একটা অনুপাত। কিসের অনুপাত? বিক্রিয়ার হার এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, এখন তুমি সংজ্ঞাটাকে এভাবে বলতে পারো, আমরা জানি কোন সংজ্ঞা সংজ্ঞায়িত করতে গেলে নিচেরটাকে কি করতে হয়? একক রাশি ধরতে হয়। তো বলবো কোন বিক্রিয়ায় প্রত্যেকটি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয়, তখন যে বিক্রিয়ার হার হবে সেটাই হলো বিক্রিয়ার মোলার ধ্রুবক। হার কি বলে? বিক্রিয়ার হার ধ্রুবক, এভাবে বলতে পারো। আবার বলছি, কোন বিক্রিয়ায় প্রত্যেকটি বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয়, তখন যে বিক্রিয়ার হার পাওয়া যায়, তখন বিক্রিয়ার হার যে মান পাওয়া যায় সেটাই হলো বিক্রিয়ার হার ধ্রুবক। এখন কোশ্চেন করো যে বিক্রিয়ার হার ধ্রুবক কিসের উপর নির্ভরশীল? আসলে এটা একটা ধ্রুব সংখ্যা, যদি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বাড়াও বিক্রিয়ার হারও বাড়বে, ফলে অনুপাতটা সবসময় সেম থাকবে, তুমি একটা ধ্রুবকই পাবা। হ্যাঁ, ধরো তুমি এটা এরকম পেলা, এই যে এরকম ধরো আমি লিখলাম কে ইকুয়ালস
5/10, তাহলে রেজাল্ট কত 0.5। এখন খেয়াল করো, যদি k ইকুয়ালস হয় 50 তাহলে এটাও হবে 100। হ্যাঁ, তাহলে দেখো রেজাল্ট কত হবে 0.5। দুইটাই বেড়ে গেছে। যদি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বাড়ে তার সাথে সাথে দেখা যাবে বিক্রিয়ার হারটাও বাড়বে, বেড়ে আলটিমেটলি অনুপাতটা সেম থাকবে। এই জন্য বিক্রিয়ার হার ধ্রুবক কলেজ একটা কি সংখ্যা হয়, ধ্রুব সংখ্যা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক শেষ করলাম। নেক্সট আসো আমরা যাই, আমরা এখন চলে যাব আণবিকত্ব নিয়ে। আণবিকত্ব নিয়ে আমি অনেকগুলা কমেন্ট পেয়েছি যে স্যার এগুলা ক্লিয়ার না। হ্যাঁ, আসলে আণবিকত্ব একটা সংজ্ঞা দিয়ে বলা যাবে না, ঠিক আছে? যে একটা সংজ্ঞা দিয়ে তুমি সকল বিক্রিয়ার আণবিকত্ব বের করে ফেলবা, এটা করা যাবে না। হ্যাঁ, আণবিকত্ব বের করার জন্য আমরা সাধারণত তোমাদের লেভেলে দুই ধরনের বিক্রিয়া নিয়ে কথা বলি। একটা হলো মৌলিক বিক্রিয়া, আরেকটা হলো সার্বিক বিক্রিয়া বা জটিল বিক্রিয়া। আমরা বলি দুই প্রকারের বিক্রিয়া, একটা হলো মৌলিক বিক্রিয়া আর একটা হলো জটিল বিক্রিয়া। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে তুমি খুব সহজেই বলে দিতে পারো, তুমি দেখবা যে টোটাল বিক্রিয়ায় কত মোল বিক্রিয়ক আছে, সেটাই হলো তার আণবিকত্ব। ঠিক আছে, ধরো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যে সকল বিক্রিয়া এক ধাপে ঘটে তাদেরকে বলা হয় মৌলিক বিক্রিয়া। জটিল বিক্রিয়া কি, যে সকল বিক্রিয়া দুই বা ততোধিক ধাপে ঘটে তাদেরকে বলা হয় যৌগিক বিক্রিয়া বা জটিল বিক্রিয়া। হ্যাঁ, মৌলিক বিক্রিয়ার আণবিকত্ব কি? মৌলিক বিক্রিয়ার আণবিকত্ব হলো, ধরো আমি লিখলাম a প্লাস বি থেকে পি, তাহলে এ আছে কত মোল 1 মোল, বি আছে কত মোল 1 মোল, তাহলে আণবিকত্ব কত? আণবিকত্ব হবে 1 + 1 = 2। এটাকে আমরা বলবো দ্বিআণবিক বিক্রিয়া। ঠিক আছে, এটা মৌলিক বিক্রিয়া। যে সকল বিক্রিয়া এক ধাপেই ঘটে তাদেরকে বলা হয় মৌলিক বিক্রিয়া, আর যে সকল বিক্রিয়া একাধিক ধাপে ঘটে তাদেরকে বলা হয় জটিল বিক্রিয়া। হ্যাঁ, সেটার জন্য ডিফারেন্ট রুল, আমি সেটাতে পরে যাব, আগে আমি মৌলিক বিক্রিয়াতে আসি। ঠিক আছে, ওকে। দুইটা কি ক্লাস আছে রাজেশ? ওকে, আমি আর 10 মিনিট নিব, নিয়ে ক্লাস শেষ করে দেবো। যেহেতু আমি 10 মিনিট পরে শুরু করেছি, 2:10 আমি শেষ করে দেবো। ওকে, আচ্ছা। তাহলে আমরা বললাম কি, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যে সকল বিক্রিয়া এক ধাপে ঘটে তাদেরকে বলা মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখবা বিক্রিয়কের টোটাল কত মোল আছে, সেটাই হবে তার আণবিকত্ব। ঠিক আছে, ওকে। এবার আসো জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কি করতে হয়। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে জানতে হয় বিক্রিয়াটা কয় ধাপে ঘটে। ঠিক আছে, বিক্রিয়াটা কয় ধাপে ঘটে। ওকে, ধরো একটা বিক্রিয়া 3 ধাপে ঘটলো, তাহলে তোমাকে জানতে হবে কোন ধাপটা মোস্ট স্লো মোস্ট ধাপ কোনটা, সেটাকে আমরা বাংলা বলি মন্থরতম ধাপ। কোন ধাপটা সবচেয়ে স্লো, ওই ধাপটাকে বলা হয় হার নির্ধারণকারী ধাপ। দেখো আমি স্লাইডে লিখে দিয়েছি ব্লু কালার দিয়ে, হার নির্ধারণকারী ধাপ। তাহলে হার নির্ধারণকারী ধাপ কোথায় থাকে? জটিল বিক্রিয়ার ক্ষেত্রে। কিভাবে বের করব? জটিল বিক্রিয়া মানে হলো বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটবে। হ্যাঁ, তাহলে আমাকে জানতে হবে কোন ধাপটা সবচেয়ে স্লোয়েস্ট ধাপ কোনটা, সেটা হলো হার নির্ধারণকারী ধাপ। ঠিক আছে, ওকে। আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এই যে খেয়াল করো, পরের স্লাইডে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এগুলো সোজা সব হলো তোমার কি মৌলিক বিক্রিয়া। আণবিকত্ব দেখো, এ 1 মোল আছে, আণবিকত্ব 1। a + b 2 মোল আছে, আণবিকত্ব 2। আমরা এগুলোকে বলি দ্বিআণবিক বিক্রিয়া। a + b + c, ঠিক আছে, অথবা a + a 3 আণবিকত্ব, টোটাল বিক্রিয়ক হলো 3 মোল, এই জন্য আমরা এগুলোকে বলে দিচ্ছি আণবিকত্ব 3। ঠিক আছে, ওকে। এবার এই যে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে একটা আমরা এক্সপ্লেইন করি, তাহলে তোমায় এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জটিল বিক্রিয়া a + b থেকে p একটা বিক্রিয়া। হ্যাঁ, ধরো এটা জটিল বিক্রিয়া, এখন এটা সিম্পল বিক্রিয়া না বা মৌলিক বিক্রিয়া না, এটা হলো জটিল বিক্রিয়া। a + b থেকে p এটা একটা জটিল বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটলো। এই যে আমি ধাপগুলো দেখালাম, দেখো রোমান সংখ্যায় 1 2 3, তার মানে বিক্রিয়াটা 3 ধাপে ঘটে। প্রথম ধাপ ঘটতে লাগে 15 মিনিট, দ্বিতীয় ধাপ ঘটতে লাগে 5 মিনিট, তৃতীয় ধাপ ঘটতে লাগে 3 মিনিট। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি সময় লেগেছে কোন ধাপে? প্রথম ধাপে। তাহলে এটাই হলো হার নির্ধারণকারী ধাপ। এই যে আমি দিয়ে দিলাম, দেখো হার নির্ধারণকারী ধাপ। ঠিক আছে, তাহলে যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে হার নির্ধারণকারী ধাপে কত মোল বিক্রিয়ক আছে। তাহলে খেয়াল করো, হার নির্ধারণকারী ধাপে শুধু এ আছে, বি কিন্তু জড়িত না। ঠিক আছে, তাহলে আণবিকত্ব হবে 1। দেখো এখানে কিন্তু বিক্রিয়া দেখে মনে হচ্ছে a + b 2 মোল বিক্রিয়ক, যেহেতু এটা জটিল বিক্রিয়া এবং এখানে হার নির্ধারণকারী ধাপ হলো রোমান সংখ্যা 1 দিয়ে যে ধাপটা, এটা এখানে শুধুমাত্র এ আছে, বি নাই, এই জন্য এটার আণবিকত্ব হয়ে গেছে কি 1। এটা কিন্তু দ্বিআণবিক বিক্রিয়া না। ক্লিয়ার? তাহলে তোমাকে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে জানতে হবে হার নির্ধারণকারী ধাপ কোনটা। সেই হার নির্ধারণকারী ধাপে যত মোল বিক্রিয়ক থাকবে সেটাই হবে জটিল বিক্রিয়ার আণবিকত্ব। ক্লিয়ার? তাহলে আণবিকত্ব বোঝার জন্য তোমার লেভেলে দুইটা জিনিস দরকার, একটা হলো মৌলিক বিক্রিয়া আর একটা হলো জটিল বিক্রিয়া। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে খুব সিম্পল, বিক্রিয়া দেখেই বলে দেওয়া যায়, কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে আরেকটু জানতে হয়। হ্যাঁ, যে বিক্রিয়াটা কয় ধাপে ঘটছে, কোনটা স্লো, সেই ধাপে আমি দেখব কয় মোল বিক্রিয়ক আছে। ঠিক আছে, 1 নম্বর ধাপটা হলো স্লোয়েস্ট,
ঠিক আছে, এই ধাপে শুধুমাত্র এ আছে, বি নাই। ঠিক আছে, এই জন্য আণবিকত্ব শুধুমাত্র এ এর উপরে নির্ভর, 1 মোল এ, এই জন্য আণবিকত্ব 1। ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে 1 মিনিটে বলে ফেলে আমি আনসার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর হলো ক্রম করে আমি শেষ করে দিব, 10 মিনিটও লাগবে না আশা করি। হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমাকে, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলো প্লিজ। আণবিকত্ব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার 1 মাসে ঝালাপালা হয়ে গেছে যে আণবিকত্ব কি, এগুলা বুঝতেছি না স্যার। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, আণবিকত্ব নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, নাই। ঠিক আছে, আণবিকত্ব নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। ওকে, ফাইন। ওকে, তাহলে আমরা এখন চলে যাই হলো বিক্রিয়ার ক্রমে চলে যাই, এবং লাস্ট টপিক আজকের ক্লাসের, আমরা স্লাইডে যাই আবার। হ্যাঁ, ওকে। এই যে আণবিকত্ব নিয়ে আরেকটা কথা বলে নেই। ঠিক আছে, আণবিকত্ব হলো একটি তাত্ত্বিক ধারণা। আণবিকত্ব কখনো শূন্য অথবা ঋণাত্মক অথবা ভগ্নাংশ অথবা অসীম অথবা একটা কাল্পনিক সংখ্যা হতে পারে না। কি কি হতে পারে না? শূন্য হবে না কখনো, ঋণাত্মক হবে না কখনো, ভগ্নাংশ হবে না কখনো, অসীম হবে না কখনো, এবং কাল্পনিক কোনো সংখ্যা হতে পারে না। আণবিকত্ব কখনো 3, হ্যাঁ সুন্দর কথা, এগুলো ভুলে গিয়েছিলাম, যাক স্লাইডে থাকাতে এখন তোমাকে বলতে পারছি। আণবিকত্ব কখনো 3 এর অধিক হতে পারে না, কারণ 3 এর অধিক অণুর পারস্পরিক সংঘর্ষ সম্ভব নয়। ঠিক আছে, আমরা তো সংঘর্ষ তত্ত্বে শিখেছি যে রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য শর্ত হচ্ছে এক অণুর সাথে আরেক অণুর সংঘর্ষে লিপ্ত হতে হবে। 3 এর অধিক অণু কখনো পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হতে পারে না, একে অপরের সাথে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হইতে হবে। 3 এর ক্ষেত্রে এটা টাফ হয় পারস্পরিক সংঘর্ষ ঘটানো। ওই যে উপরে ফিগার তাকাও, পারস্পরিক সংঘর্ষ দেখানো আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি শিখলাম? যে পারস্পরিক সংঘর্ষ 3 এর অধিক পরমাণুর ক্ষেত্রে হতে পারে না, এই জন্য 3 এর অধিক আণবিকত্ব সম্ভব নয়। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা বিক্রিয়ার ক্রমে যাই। হ্যাঁ, বিক্রিয়ার ক্রম কি আমরা একটু বোর্ডে যাই, এখানে স্লাইডে তো লিখেই আছে, আমরা আবার স্লাইডে আসবো লাস্টে, আর 5 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ক্লাস। আসো আমরা ক্রমটা কি এটা বোঝার চেষ্টা করি। বিক্রিয়ার ক্রম, আণবিকত্ব আর ক্রমের মধ্যে ডিফারেন্স কি? তোমার কাছে মনে হবে দুইটাই তো সেম। ওকে, ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম, এই যে এরকম, আমি একটা বিক্রিয়া এরকম লিখছি, ধরো এ প্লাস বি, এটা দিলাম এম মোল, এটা দিলাম এন মোল। হ্যাঁ, এটা এ এম মোল এ প্লাস এন মোল বি মিলে হলো কি হলো? পি হলো। হ্যাঁ, তাহলে আমরা যদি বিক্রিয়ার হারটা যদি এরকম হয়, বিক্রিয়ার হার সমানুপাতিক হলো এ এর মোলার ঘনমাত্রা এবং বি এর মোলার ঘনমাত্রা, তাহলে আমরা লিখি এ এর পাওয়ার এম, বি এর পাওয়ার এন। এটা শিখে ফেলেছো তোমরা। হ্যাঁ, তাহলে ক্রম ইকুয়ালস হবে m প্লাস n। ওকে, তাহলে সংজ্ঞাটা আমরা কি বলবো? সংজ্ঞাটা আমরা এরকম বলবো, কোন বিক্রিয়ার হার বিক্রিয়কে যে সকল ঘনমাত্রা পদের সমানুপাতিক, যেমন এখানে দুইটা বিক্রিয়ক আছে এ এবং বি, বিক্রিয়ার হারটা এ এবং বি উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? এরকম বলবো, কোন বিক্রিয়ার হার বিক্রিয়কে যে সকল ঘনমাত্রা পদের সমানুপাতিক, এ এবং বি দুইটার ঘনমাত্রারই সমানুপাতিক। ঠিক আছে, তাহলে তাদের ঘাতের সমষ্টিকে বলা হয়, এ এর পাওয়ার হলো এম, বি এর পাওয়ার হলো এন, তাহলে তাদের ঘাতের সমষ্টিকে বলা হয় বিক্রিয়ার ক্রম। আমি মুখে যা বলেছি স্লাইডেও এটা লেখা আছে সংজ্ঞাটা। হ্যাঁ, সো তোমার টেনশনের কোনো কারণ নেই। আবার বলছে, বুঝে নাও, কোন বিক্রিয়ার হার যে সকল বিক্রিয়কের ঘনমাত্রা পদের সমানুপাতিক, যে সকল বিক্রিয়কের ঘনমাত্রা পদের সমানুপাতিক, তাদের ঘাতের সমষ্টিকে বলা হয় ওই বিক্রিয়ার ক্রম। কিন্তু মনে রাখবা, তোমার কাছে এখন মনে হচ্ছে স্যার তাহলে তো এটা আণবিকত্বের মতেই, এম মোল এ আর এন মোল বি যোগ করে তো আমি ক্রম পেয়েছি, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আণবিকত্ব হলো এক্সপেরিমেন্ট করে নির্ণয় করতে হয়। ঠিক আছে, সরি, ক্রম হলো বিক্রিয়ার ক্রম, ইংলিশে আমরা বলি অর্ডার, ORDER, রিঅ্যাকশন অর্ডার আমরা বলি অর্ডার। ওকে, এই অর্ডার বা ক্রম এক্সপেরিমেন্ট করে নির্ণয় করতে হয়। ঠিক আছে, কিন্তু আণবিকত্ব হলো থিওরিটিক্যাল, আমরা একটু আগে বলেছি, এটা আমরা বিক্রিয়া দেখে বলে দিতে পারি, ওই যে আগেরটা আণবিকত্বটা, বাট এটা কিন্তু তুমি বিক্রিয়া দেখে বলে দিতে পারো না। কেন? ধরো অনেক বিক্রিয়ার ক্ষেত্রে এটা এরকম হবে, হার সমানুপাতিক হলো শুধুমাত্র এ, বি এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে তুমি একটা বিক্রিয়া এক্সপেরিমেন্ট করে বলে দিতে হবে যে এটা এর শুধুমাত্র এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, নাকি এ এবং বি উভয়ের উপর নির্ভরশীল, নাকি শুধুমাত্র বি এর উপর নির্ভরশীল। যদি বি এর উপর নির্ভরশীল না হয় তাহলে তো ক্রম বিবেচনায় বি থাকবে না। বিক্রিয়ার হারের সমীকরণে দেখো বি নাই, সো এখানে ক্রম হবে তখন কি? ক্রম হবে শুধুমাত্র এন। ঠিক আছে, এনটা বিবেচনায় আসবে না।
ক্লিয়ার? তাহলে তোমাকে জানতে হবে কোন বিক্রিয়ার হার যতগুলো বিক্রিয়ক আছে সবার উপরেই নির্ভর করে, সবার ঘনমাত্রার উপরেই নির্ভর করে নাকি করে না, এটা এক্সপেরিমেন্ট করে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তুমি তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি বিক্রিয়াটা দেখে বলে দিতে পারবা না। এখানেই হলো মেইন ডিফারেন্সটা। ঠিক আছে, আবার বলছি, কোন বিক্রিয়ার হার যে সকল বিক্রিয়কের ঘনমাত্রা পদের সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকে বলা হয় বিক্রিয়ার ক্রম। যদি বিক্রিয়াটার হার হয় এরকম একটা ইকুয়েশন, হারের হার সমানুপাতিক এ এবং বি উভয়ের ঘনমাত্রা, তাহলে তুমি এম এবং এন উভয়টাকে যোগ করে ক্রম বের করতে হবে। আর যদি বিক্রিয়াটার হার শুধু এরকম হয়, শুধুমাত্র এ এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, বি এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, সেক্ষেত্রে তোমার হারের সমীকরণ থেকে বি বাদ দিয়ে ফেলতে হবে। তাহলে বি এর পাওয়ার কি আছে এটা তোমার বিবেচনার কোনো দরকার নাই। ঠিক আছে, শুধুমাত্র এ এরটাই নিয়ে আসবা। অথবা যদি বিক্রিয়াটার হার যদি এরকম হয়, ধরো এই যে থার্ড ব্র্যাকেট বি শুধুমাত্র বি এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, হ্যাঁ, এ এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, তাহলে তোমাকে এম আর বিবেচনায় নিতে হবে না, শুধুমাত্র এনটাকে বিবেচনায় নিতে হবে। ঠিক আছে, এই হলো পার্থক্য। ক্লিয়ার? সো আমরা আবার স্লাইডে যাই, তারপর তোমাদের কমেন্ট শুনি, যদি কোনো কোশ্চেন থাকে আনসার করার চেষ্টা করব। ওকে, লাস্ট আমরা চলে আসছি। যাক, আমরা টাইমে শেষ করেছি, তোমাদেরকে লাঞ্চে বেশি দেরি করাচ্ছি না আমি। ওকে, তাহলে আসো এই যে এই স্লাইডে দেখো, আমি যা বলছি ওই যে দেখো ব্লু কালি দিয়ে লেখা আছে। আপাত দৃষ্টিতে মনে হবে বিক্রিয়কের মোল সংখ্যাগুলো যোগ করলেই বিক্রিয়ার ক্রম পাওয়া যাবে, কিন্তু বিষয়টি আসলে সেরকম নয়, কারণ আমরা জানি না বিক্রিয়ার হার প্রত্যেকটি বিক্রিয়কের উপর নির্ভরশীল কি না। যদি কোনো বিক্রিয়কের উপর কোন একটি বিক্রিয়কের উপর নির্ভরশীল না হয়, তবে সেটি হারের সমীকরণে উপস্থিত থাকবে না এবং তখন এর মোল সংখ্যা ক্রম নির্ণয়ে বিবেচনায় আসবে না, বলে দিয়েছে। ঠিক আছে, আর সংজ্ঞা কি? কোন বিক্রিয়ার হার যে সকল বিক্রিয়কের ঘনমাত্রা পদের সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলে। এটি একটি পরীক্ষালব্ধ রাশি। বিক্রিয়া দেখে আণবিকত্ব এর মতো ক্রমের মান বলা সম্ভব নয়, কারণ এটি পরীক্ষা করে নির্ণয় করতে হয়। আমি যা বলেছি স্লাইডে আছে। ঠিক আছে, এখন তোমাদের কাছ থেকে কমেন্ট শুনতে চাই, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আমি তোমাদেরকে আনসার করার চেষ্টা করব। আদারওয়াইজ আল্লাহ হাফেজ, নেক্সট থার্সডেতে আবার দেখা হবে 12টায়। ওকে, কোনো কোশ্চেন থাকলে, এই যেটুকু আমরা পড়লাম এটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন আছে? নোয়াখালী থেকে কি স্যার, দেখতেছি স্যার আপনার ড্রেসটা খুব ভালো। বাবা, আমি তো ড্রেস ভালো, অনেক পুরাতন ড্রেস, থ্যাংক ইউ তোমাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য। সেটা ভালো, এই যে গরিবের জন্য তোমরা আছো। ঠিক আছে, 4 কোটি টাকা দামের গাড়ি তো কেনা যাবে না, যেটা আছে এটাকেই বানাতে হবে। সো আমার পুরান ড্রেসই তোমাদের কাছে অনেক ভালো, থ্যাংক ইউ তোমার অ্যাপ্রিসিয়েশনের জন্য। কি আমরা কিভাবে বুঝবো কোনটার উপর নির্ভরশীল? ওই যে আমরা বলেছি এক্সপেরিমেন্ট করে দেখবো। সুন্দর কোশ্চেন, ও বলেছে কিভাবে বুঝবো যে কোনটার উপর নির্ভরশীল। হ্যাঁ, সেটা বোঝার জন্য ধরো এ আর বি, এর সাথে তুমি বি মিশাবা, বি যদি 1 মোলের জায়গায় 2 মোল দাও, তুমি যে দেখো বিক্রিয়ার হার বেড়ে গেছে, দ্রুত ঘটছে, তাহলে বুঝবা বি এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। আবার বি ঠিক রেখে এ চেঞ্জ করবা, এর ঘনমাত্রা চেঞ্জ করবা, করে যদি তুমি দেখো বিক্রিয়ার হার বেড়ে গেছে বাড়ানোর ফলে, তাহলে বুঝবা ও বি এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, এইভাবে একটা ঘনমাত্রা ফিক্স রেখে আরেকটা বাড়িয়ে আমি দেখবো বিক্রিয়ার হার বাড়ছে কিনা, স্লো বা ফাস্ট হচ্ছে কিনা, তাহলে আমি বলে দিতে পারছি। ক্লিয়ার? ওকে, আর কিছু সুন্দর কোশ্চেন করেছে যে শামিম রনি, বিক্রিয়কের, ইয়েস বিক্রিয়কের, হ্যাঁ বিক্রিয়কের ঘনমাত্রা তো বাড়াবো, কারণ আমাদের ভরক্রিয়া সূত্র কি বলে, বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। সো আমাদের মাথায় অলওয়েজ থাকবে বিক্রিয়কের ঘনমাত্রা, এটা ইজি। আর কোনো কোশ্চেন? শামিম রনি সুন্দর কোশ্চেন করেছে, আশা করি এটাই সবাই করে। তারপর কি মোহাম্মদ তানবীর, হার ধ্রুবকের রাশিমালা কি লাগবে? এটা পরীক্ষায় আসতে লাগবে, আমি তো এক্সপ্লেন করেছি, বাট তোমার রাশিটা জানা থাকতে হবে। হার ধ্রুবকের রাশিমালা অনেক সময় বের করতে বলে, বিশেষ করে তুমি যখন উপরের লেভেলে যাবে, এক্সপেরিমেন্ট করে হার ধ্রুবকের মান বের করতে হয়, সেক্ষেত্রে তোমাকে এগুলো কাজে লাগবে। ওকে, বুঝলাম স্যার, ধন্যবাদ। হ্যাঁ, তোমাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা আমাদের চেয়ে অনেক ব্রিলিয়ান্ট, অল্প কথা বললেই খুব দ্রুত বুঝে ফেলতে পারো। আণবিকত্ব 3 হতে পারে না কেন? ওই যে বললাম, 3 এর অধিক মোল সংখ্যা যদি থাকে, সেক্ষেত্রে পারস্পরিক সংঘর্ষ হওয়া সম্ভব নয়। যে একসাথে 3টা অণু একে অপরের সাথে সংঘর্ষ করবে বা 4টা অণু, সেটা আমরা বিবেচনা করে ক্যালকুলেশন করে বের করতে পারি না। একসাথে 3 বা 4টা অণু পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হতে পারে না। সে কারণে আমরা বলেছি, স্যার আপনার ড্রেসটা কি একদিন পাবো? হ্যাঁ, নিতে পারো, তুমি চাইলে এখনই নিতে পারো, আমাকে আরেকটা ড্রেস দিয়ে তুমি নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আর কিছু? আমরা বাবা কেমিস্ট্রিতে ফিরে আসি, ড্রেস নিয়ে পরে একদিন কথা বলবো। তোমাদের মধ্যে যদি কেউ ফ্যাশন ডিজাইনার থাকে তাকে নিয়ে আসো, তারপর আমরা কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা রিয়াকশন নিয়ে কথা বলতে চাই।
নেক্সট ডেতে আমরা পড়বো পানির আয়নিক গুণফল, পিএইচ, অ্যাসিড, ক্ষার, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল, বাফার দ্রবণ, এগুলা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমাদের মোটামুটি এই পিছনের আলোচনা তোমরা আমাকে যা যা দিয়েছো যে এগুলাতে ক্লাস নিলে আমাদের জন্য একটু উপকার হয়, আমি ওগুলো ফোকাস করেছি। ঠিক আছে, যদি আরো কিছু লাগে আমাকে জানাতে পারো, আমি সেখানে কথা বলবো। ক্রমের সাথে অধ্যায়ের সম্পর্ক এগুলো দরকার আছে। আসলে এখনকার সিলেবাস গুলোতে অধ্যায়ও নাই, সেই জন্য আমরা হলো ওগুলো টাচ করি নাই। হ্যাঁ, আমাদের সময় ছিল এগুলা সিলেবাসে, আমাদের সময় না বলবো, আরো অনেক আগে ছিল। হ্যাঁ, আমাদের সময় এরকম বইও ছিল না। যদি তুমি ইন্টারেস্টেড হও পরে আমাকে গ্রুপে কোশ্চেন করো, আমি আনসার করবো, বাট এই পরে আমি আর অধ্যায় নিয়ে ক্লাস বলতে চাচ্ছি না। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা নেওয়ার চেষ্টা করবো, এখন বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার 12টা একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। কি ড্রেস না স্যার, ক্লাস বলছি। ও আচ্ছা, ক্লাস বলেছে, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস বললে ঠিক আছে, ওকে ফাইন। আমার মনে হয় তেমন কোনো কোশ্চেন নাই। তোমরা সবাই ভালো থাকো, নেক্সট থার্সডেতে 12টা আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।